তো আমি এখন এই যে মাধবকে কোলে নিয়ে বসে আছি, সকালবেলা এখন চা খাওয়ার টাইম, সবাইকে চা করে দিয়েছি। তো আমি বোনকে বললাম তুই গিয়ে চাটা খা, তারপরে আমি খাবো, আমি ওকে একটু রাখি। এই সময়টা জানিও না মিষ্টু কখন ভিডিও করেছে, ফোনটা ওর হাতে ছিল, বিশ্বাস করে আমি বুঝতেও পারিনি যে ও বসে বসে আমার ভিডিও করে নিয়েছে, কারণ ও সাধারণত ওকে না বলা পর্যন্ত কোনো ভিডিও এরকম করে না। তো যাক, ভালোই হয়েছে ভিডিওটা করেছে হলে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। সকালবেলায় সব কিছু রান্না করব বলে এবার রেডি করা হয়ে গেছে। পটল পোস্ত করব, ভেন্ডিটাও করব আজকে। তো চাল মগজ দিয়ে পোস্ত দিয়ে ভেবেছিলাম করব, তো চাল মগজটা নেই, তো সেই জন্যই আর কি বোন বলল তাহলে তুই বাদাম দিতে পারিস, বাদামটা হালকা ফ্রাই করে দিলে পোস্তর সাথে খুব ভালো হয়। সেজন্য একটু বাদাম ফ্রাই করে আজকে পোস্তর সাথে বেটে পটল পোস্তটা করব। তো এখানে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পটলগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পোস্ত বাটাটা দেব। আর একটুখানি সামান্য কালো জিরে দিয়েছিলাম, না দিলেও চলে। আর পোস্ত বাটার মধ্যেই আমি কাঁচা লঙ্কাটা যে কটা দেবো সে কটা দিয়ে দেবো। আর পোস্ত কিন্তু একটু দেখবে ঝালঝালি ভালো লাগে। আর আমার কি জানি মানে পটলের তরকারি যে কোনো কিছুর থেকে কিন্তু পটল পোস্তটা ভীষণ ভালো লাগে। তো একটু লবণ দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তো আর একটু নাড়াচাড়া করে তারপরে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। আর পোস্তটার সাথে আমি কিন্তু এখানে দেখো বাদামের খোসা ছাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে 4টে না 5টা মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এখনকার কাঁচা লঙ্কাগুলোতে না প্রচণ্ড ঝাল, মানে অল্প পরিমাণে লঙ্কা দিয়েছি, যে ভাবলাম যদি ঝাল না হয় এমনি গোটা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম পরে। কিন্তু পটল পোস্তটা বেশ ভালোই ঝাল হয়েছিল আজকে, কিন্তু খুব মুখরোচক হয়েছিল। তো এখানে এবারে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো, রেডি করে নিয়েছি বাটাটা। আর বেশ পটলগুলো দেখো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো ওয়েলকাম করতেই ভুলে গেছি, তোমাদের সকলকে আমার চ্যানেলে নতুন একটি ব্লগে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো এখানে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো এবারে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর পোস্ত বাটাটা কিন্তু মানে একটু বেশি পরিমাণেই হয়েছিল, মানে ওই বাদামটা না দিলেও চলতো, তো দেখলাম একটু টেস্টে একটুখানি অন্যরকম হবে তার জন্যই দিয়েছি। তো এবারে এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর সামান্য পরিমাণে একটুখানি সর্ষের তেল দেবো আর কি, এতে মানে পোস্তর মধ্যে না একটু সর্ষের তেল দিলে ভালো হয়। তো আগে কিন্তু আমি দিতাম না, তো অন্যদেরকে দেওয়া দেখেই আর কি ট্রাই করে দেখেছিলাম, তো দেখলাম সত্যিই তো ভালোই হয়। তো একটু সর্ষের তেল দিয়ে দেবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর সামান্য কিন্তু একটু চিনি দিতে লাগে পোস্ততে আর কি। তো এইভাবেই আর কি পটল পোস্তটা বানালাম, তবে হ্যাঁ খুব টেস্টি হয়েছিল, এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো নতুন আজকে একটু অন্যরকম রান্নাবান্না করছি আর কি, রোজই একঘেয়ে রান্না ভালো লাগে না, অবশ্যই এখন একটু পাল্টি করি বই কি। তো পটল পোস্ত তো রেডি, এবারে আমি বানাবো ভেন্ডিটা এমনি নর্মালি একটুখানি ভাজা ভাজা টাইপ করে নেব। তো আমাকে বলেছো যে গোপালের বার্থডে সেলিব্রেশনটা কবে হবে, তো অবশ্যই হবে, কারণ আমি আগেই করতাম, তো দেখলেই তো আমি একদম বিছানায় পড়ে গেছিলাম, সেই কারণেই আরও পিছিয়ে গেল। না হলে প্ল্যানিংটা এরকমই ছিল যে বোন আসা মাত্রই আর কি ওর বার্থডে সেলিব্রেশনটা করব। তো এখন তো আমি সুস্থ হয়েছি, মানে পুরোপুরি অনেকটাই সুস্থ, তো এখন আশা করি করতে পারবো, অসুবিধা হবে না। এদিকে হাজব্যান্ড একটু ব্যস্ত আছে, তো শনিবার নাগাদ ওর বার্থডে সেলিব্রেশনটা করবো এটাই প্ল্যান আছে। শনিবার না হলে রবিবার একদম ফাইনাল। তো শনি রবিবারের মধ্যে যে কোনো একটা দিন হবে, মানে প্রথমে শুক্রবারটা প্ল্যানিং ছিল, কিন্তু যেহেতু হাজব্যান্ড থাকতে পারছে না সেজন্য আর কি ওই স্যাটারডে মানে শনিবারটা সিলেক্ট করা হয়েছে, না হলে প্রথমে কথা ছিল শুক্রবারটাই। তো এই কারণেই জন্মদিন দিনে দিনে পালন করে নেওয়াটাই সব থেকে উত্তম। তো তখন তো আমার উপায় ছিল না, কেউ ছিল না বাড়িতে, কি করব বলো, তার জন্য বাধ্য হয়ে, না হলে আমি এরকমভাবে সেলিব্রেট করতাম না। আর এমনি তো গোপালের ইচ্ছে যে মাসি থাকবে, দাদা থাকবে, এমনকি বোনের মেয়ে পিকু থাকবে, মানে সবাইকে ওর চাই, তো ওইভাবে একটু আনন্দ করতে চাই। সেই কারণে দেখলাম যে ছেলেটাও একটু আনন্দ পাবে সবাই যদি থাকে, সেই কারণেই এই সবার আশায় থেকেই আর কি এরকমটা দেরি হলো। তো যাই হোক, সে অবশ্যই হবে, সেলিব্রেট তো অবশ্যই করবই। এই তো এই সপ্তাহের মধ্যে হয়েই যাবে, তোমরা সেটা ভিডিও দেখতেও পাবে। তো এখানে দেখো এবারে আমি ভেন্ডিটা বসিয়ে দিলাম একটুখানি হালকা কালো জিরে ফোড়ন দিয়ে। তো ভেন্ডিটা বসিয়ে দিয়েছে, তো এটা একটুখানি ভাজা ভাজা করে নেব। একটু কাঁচা লঙ্কা চেরা দেবো, আর কিছু দেবো না, কারণ একদম ছোট ছোট করে ভেন্ডি ভাজা না করে ভাবলাম একটুখানি এরকম লম্বা লম্বা শেপে বানাই। তো ভেবেছিলাম এটা চাট মশলা দেবো, কিন্তু লাস্ট পর্যায়ে সেটা দিতে ভুলে গেছিলাম আর কি।
তো এখানে মিষ্টুকে আর মনাকে দিয়েছিলাম শাক বাছতে আর কি। তো এখানে তো মিষ্টু শাক নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। তো মনা অনেকটা শাক বেছেছে, ও একটা আটি প্রায় মানে সব বেছেই দিয়েছে, আরেকটা আটি বাকি ছিল সেটা আমি বেছে দিলাম আর কি। আর মিষ্টু তো খেলছিল দেখলাম শাক নিয়ে। তো যাই হোক ভালো হয়েছে, হাতে হাতে কিছুটা তো হলো কাজ। তো এবারে শাকটা এই পাতাগুলো ছাড়িয়ে নেবো, এটা হচ্ছে পাট শাক। তো পাতাগুলো ছাড়িয়ে নিয়ে, এই শাকের অত ঝামেলা নেই, এই শাক অনেকে আবার ঝিরিঝিরি করে করে, তো আমি কিন্তু ঝিরিঝিরি করে করি না, গোটা গোটা পাতাই ভাজা করে নিই। তবে হ্যাঁ বেশি কড়া করে ভাজলে কিন্তু সেটা একটা ভালো লাগে না। পাট শাক দেখবে একটুখানি মানে নরম থাকবে, ওইরকম শাকটা বানালেই বেশি ভালো লাগে। তো পাট শাক তো রেডি। তো 2 আটি মতো আমি রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে করলাম। এর আগের দিনকে 2 আটি করেছিলাম, মানে 4 আটি শাক নিয়েছিল। তো শাকটা কিন্তু আমি সুতির কাপড়ে জড়িয়ে ফ্রিজে রেখেছিলাম বলেই এরকম সুন্দর টাটকা রয়েছে, না হলে কিন্তু এত সুন্দর টাটকা শাক থাকবে না। ফ্রিজে রাখতে গেলে একটা টিস্যু নয়তো একটুখানি সুতির কাপড়ে জড়িয়ে শাক পাতা রেখে দিলে ও শাকগুলো ভালো থাকে। তো এবারে দেখো আমি রান্নাটা করে নিচ্ছি। আর রান্নাটা করে আমি সাথে সাথে কাজগুলো গুটিয়ে আবার যাব, ওদিকে অনেক কাজ আমার পড়ে আছে, যেমন ঘর মোছা বাকি আছে, বেডরুমটা গোছানো বাকি আছে। তো দেখলাম যে রান্নাটা সকাল সকাল করে নিই, তাহলে কারোর খাওয়ার কোনো অসুবিধা হবে না, যার যখন খিদে পাবে খেতে দিয়ে দিতে পারবো। আর সকাল সকাল রান্নাটা করে নিলে না রান্নার মাথার উপর চাপটাও কম থাকে, মানে অনেক বড় একটা কাজ মনে হয় যে হয়ে গেছে, মানে মেন কাজটাই হয়ে রয়েছে। মেন তো পেটের জন্যই সব কিছু, মানে খাওয়া দাওয়াটা তো ঠিক রাখতে হবে। তো সেজন্যই আমি রান্নাটা সবার আগেই করে নিয়েছি। ঘর দোর তো ঝাড় দেওয়া ছিলই পরিষ্কার, তো দেখলাম রান্নাবান্না করে তারপরে না হয় ঘর মুছবো। আর বেডরুমে যেহেতু একটু এক্সট্রা কাজ রয়েছে, যেমন বেডশিট পাতানো আছে, একটুখানি ড্রেসিং টেবিলগুলো গোছাবো, মুছবো। অনেক দিন আমি যেমন যবে থেকে অসুস্থ হয়েছি তবে থেকে আমি ওগুলোতে হাত দিতে পারিনি, তো সেই কারণেই একটু কাজ আছে। তো দেখলাম ওগুলো পরে করলেই ভালো হবে, এখন করলে ওদিকে ব্যস্ত হয়ে পড়লে রান্নার দেরি হয়ে যাবে। তো সেই কারণেই রান্নাটা আগে সেরে নিলাম। তো সেভাবে রান্না তোমাদের সাথে শেয়ার করিনি, যতটুকু পারলাম শেয়ার করলাম। পটল পোস্ত রেসিপিটা শেয়ার করেছি, বাকি রান্না হয়ে গেছে। এখন আমার ওই তরকারি একটা চাপানো আছে গ্যাসে, যেটা হচ্ছে সোয়াবিন আলু পনির দিয়ে তরকারি, তোমাদের লাস্টে দেখিয়ে দেবো। তো ওই তরকারিটা জাস্ট চাপিয়ে দিয়ে এগুলো এদিকে গুছিয়ে এনে রাখলাম। তারপরে আমার যেটুকুনি রান্নাঘরে কাজ আছে সেগুলো গুটিয়ে নেব, ততক্ষণে আমার তরকারিটাও হয়ে যাবে। তো এইভাবে কাজগুলো একটু প্ল্যান করে করলে সংসারের কাজ কিন্তু একটু সময় মতো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর একা হাতে সমস্ত কাজ করতে গেলে একটু প্ল্যান করে অবশ্যই চলতে হয়, না হলে কিন্তু মানে সেটা সামলানো মুশকিল হয়ে যায়, তখন ওই নিজেরই মন মেজাজটা খারাপ হয়ে যায়। আর নিজে প্ল্যান করে একটু শান্ত মাথায় মানে ঠিকভাবে কাজগুলো করে নিতে পারলে তখন আবার দেখবে মনটাও শান্ত থাকে, মনটাও ভালো থাকে। তো যেমন দেখো এখানে রান্না আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে, একটা তরকারি মাত্র চাপানো আছে, তো সেটা হতে হতেই কিন্তু আমি গ্যাসও পরিষ্কার করে নিচ্ছি। আশপাশ যা আছে যেটুকু নিজে রান্না করতে গেলে তো একটুখানি নোংরা হবেই, ছড়িয়ে ছিটিয়ে একটু টুকটাক যাবেই, সেগুলো নিট অ্যান্ড ক্লিন করতে হয়। তো সেগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, গ্যাস স্টোভটা পরিষ্কার করে নিলাম। এবারে আমি বাসনটাও মেজে নিচ্ছি। তো আমার এই কাজগুলো করতে করতে এদিকে কিন্তু তরকারিটাও কিন্তু হয়ে যাচ্ছে। তো লাস্টে তরকারিটা আমি নামিয়ে নেব, আর কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ রেখে পরে তরকারিটা নামাই। তো আমার কাজ এখন রান্নাঘরে প্রায় শেষের দিকে। তো এগুলো রেখে মানে বাসনগুলো রেখে দিয়ে আসবো, বাসনের বাস্কেটটা ওদিকে জায়গা আছে রান্নাঘরের পাশে, সেখানে রেখে দিয়ে আসবো। তারপরে আমি চলে যাব ঘরের কাজ করতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্য করে যারা এখনও হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। তো আমার মতো এই কথাটা হয়তো অনেক ব্লগারে আজকাল বলে না, কিন্তু আমার মনে হয় যে এই কথাটা অন্তত যারা ব্লগ করে তাদের বলা উচিত, আমার এটা মনে হয়। এই না যে প্রথম প্রথম আমি ভিডিও করতে শুরু করলাম নতুন অবস্থায় বলছি, তারপরে ভুলে গেলাম আর বলছি না, আমার আর দরকার নেই, সেরকমটা না। এটা আমার মনে হয় একটা ব্লগের একটা পার্ট, যে এই কথাগুলো বলা। তো এখানে তরকারি হয়ে গেছে, তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি রান্নাঘরটা মুছে নেব। তো রান্নাঘরটা মুছিয়ে নিয়ে তারপরে চলে যাব ওই ঘরগুলোর কাজ করতে। সবার আগে ওদের পড়ার ঘরটা ওরা ছড়িয়েছে ছিটিয়েছে, মানে ওদের খেলনা টেলনা মনে হচ্ছে ভালো মতোই মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বিছানার ওপরে। একটু আগে আমি দেখেও এসেছি, তো দেখলাম এই কাজটা করি, রান্নাঘরটা কমপ্লিট করে তারপরে যাব ওগুলো গোছাবো।
মানে সব একটুখানি প্রতিটা ঘর যদি একদম সুন্দর পরিপাটি করে গোছানো না থাকে না, তখন একদম ভালো লাগে না। মানে সত্যি কথা বলতে মেজাজটা তখন খারাপ হয়ে যায়। তো সেজন্য সব দিক একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকবে, তাতে মানে ঘরে মনে হয় যেন লক্ষ্মী মা লক্ষ্মী বিরাজমান আছে, মনেও একটা শান্তি থাকে। আর এটা কিন্তু একদম সত্যি কথা, আমাদের কিন্তু রান্নাঘরটা সবসময় নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। প্রতিটা জিনিস সুন্দর করে গুছিয়ে রাখা উচিত, এলোমেলো করে না রাখা। আর অবশ্য করেই কিন্তু প্রতিটা কন্টেনার, খাবার দাবারে যা কিছু সব কিছু একদম সুন্দর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তবেই কিন্তু আমি এটা আশা করতে পারি যে হ্যাঁ, মা লক্ষ্মীর আশীর্বাদ আছে। আমি চলবো একরকমভাবে, সেটা আশা করব আরেক রকম, তা তো হয় না। তো সেই কারণেই যে আমি যদি মনে করি যে আমার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসবে, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে, তাহলে আমাকে কিন্তু সেইভাবেই কিন্তু চলতে হবে। আমার জীবনযাত্রা যেই রকম থাকবে সেই রকমই কিন্তু আমি এনার্জিটা পাবো। তো আমি যে বাড়ির নেগেটিভিটি দূর করার জন্য যে সমস্ত রেমেডিগুলো অ্যাপ্লাই করেছি, সত্যি কথা বলতে ওগুলো এত ভালো কাজ করেছে। মানে আমি ওটা যে দিদির মানে ব্লগ দেখে শিখেছি, আমি সত্যিই থ্যাঙ্কফুল তার কাছে, শ্রাবণীদি। তো সত্যিই থ্যাঙ্কফুল, মানে আমার ওগুলো না ভীষণ কাজে দিয়েছে। বিশ্বাস করবে না, পয়সা করি কতটা কি আসছে সেটার কথা আমি বলছি না, কিন্তু যে একটা এনার্জি ফিল করছিলাম, যেগুলো মানে অনুভব করছিলাম, যে সমস্যাগুলো হচ্ছিল, যেগুলো সত্যি একটা অদ্ভুত ব্যাপার, মেনে নিতে পারছিলাম না, সেগুলো সবই বলতে গেলে চলে গেছে। মানে এখন সত্যি মানে নিজে ফিল করতে পারি যে একদম পজিটিভিটি কতটা আছে বাড়িতে। মানে সেই সমস্ত কিছু আর কোনো কিছুর আভাস পাচ্ছি না। তো সেই কারণেই মানে মনে এতটাই শান্তি লাগছে যে না, আমি যা যা রেমেডি করেছি সেগুলো সত্যিই কাজে দিয়েছে। মানে এগুলো যে কতটা পরিমাণে কাজ করে, তো সেগুলো কিন্তু প্রমাণ আমরা হাতে নাতে পাই যদি ঠিকঠাকভাবে সেটা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, ঠিকঠাকভাবে করলাম না, তারপর সেটা অবিশ্বাসের একটা চোখে দেখলাম, তাহলে তো সেটা হবে না। যা যা নিয়ম সেই অনুযায়ী কিন্তু পালন করতে হবে। তো এখানে দেখো আমি বেডশিটটা আজকে পাতিয়ে দিচ্ছি। তো এখন আর আমার অত বেডশিট খুঁজে করার মানে সময় মানে নেইও, আর আমার ইচ্ছেও করছে না বলতে গেলে। এখন কাজগুলো শেষ করতে পারলে আমি বাঁচি। তো সেই কারণে এই বেডশিটটাই উপর দিয়ে ছিল গ্রিন কালারের, তো এটাই এখন পাতিয়ে দিচ্ছি, এটাই এখন পাতানো থাকবে। আর এখন তো মার্চ মাস, ধরো তো সেল চলছে মনে হয় এখন, তো কিছু কেনাকাটা করা সত্যিই খুব দরকার। আমার ঘরের জন্য কেনাকাটা দরকার, প্লাস বাচ্চাদের একটু মানে অর্ডিনারি জামা কাপড় কেনা সত্যি খুবই দরকার এখন, আর কি গরমটা চলে এসেছে। তো এখন কিছু কেনাকাটার প্রয়োজন আছে। তো আমার তো বেরোনোই হয়নি এর মধ্যে। আর ভগবানের এমনই ইচ্ছা, তো যাই হোক, ভগবান যা করেন মঙ্গলের জন্য, ওনাকে আমি দোষ দেব না। যেটা আমার ভাগ্যে থাকবে সেটা হবেই। আমার লেখাই ছিল যে আমি একদিন এরকম অসুস্থ হয়ে পড়ে থাকবো, তো এই দিনগুলো কোনো কাজে আমার লাগবে না, তো সেটা কিছুই করতে পারিনি। ভেবেছিলাম বোন আসার আগে যে কটা দিন আমার থাকবে, সপ্তাহখানিক মতো, ওটা আমি নিজের কাজে একটু লাগাবো, কোথাও যাওয়া হোক, কিছু কেনাকাটা হোক। তো সেগুলো কিছুই করতে পারিনি, তখন তো আমি অসুস্থ হয়ে পড়ে রইলাম। তারপরে যাই হোক, এখন ও এসেছে, এত দিন কি মানে এতগুলো মাস, প্রায় বছর ঘুরতে চলো, তারপরে ও আসলো। তো তারপরে এখন একটুখানি কদিন তো থাকি একসাথে, তারপরে তো ও বাড়ি চলে যাবে, তারপর তো আবার তো সেই আগের ডিউটি, তখন তো আমি আমার কাজ করতেই পারবো। তো সেই জন্য এখন কোথাও যাওয়ার প্ল্যানিং আমি করছি না। একেবারে কিছুদিন পরে হয়তো মার্চের শেষের দিকে দুদিনের জন্য কোথাও হয়তো যেতে পারি, তাও কিছু মানে নিজের দরকারের উদ্দেশ্যেই হয়তো যাব। তো দেখো বকবক করতে করতে বিছানাপত্র গোছানো কমপ্লিট। তো এবারে একটুখানি মুছে নিতে হবে, ড্রেসিং টেবিলে টুকটাক জিনিসগুলো গোছাবো। আর প্রচণ্ড এলোমেলো, মানে ভাবতে পারছিলাম না, মানে আমি তাকাচ্ছিলাম আর ভাবছিলাম ভগবান কবে এই কাজগুলো আমি করতে পারবো, এতটাই সব ছড়ানো ছিটানো ছিল। কিছু কিছু গুছিয়ে ছিল, হাজব্যান্ড তো এমনিতেও টুকটাক গোছাতেই থাকে, ও গুছিয়ে ছিল। কিন্তু একটা ছেলেদের তো অতটা সেন্স কাজ করে না যে ড্রেসিং টেবিলটার মধ্যে আমার কি পরিমাণ ধুলো পড়েছে, সে একমাত্র আমি নিজে চোখে দেখেছি। তো সেগুলো একটু মুছে নেব। আর কলিনটা দেখলাম কি কারণে শেষ হয়ে গেছে, অনেকটা কলিন ছিল। অনেক সময় গোপাল কি করে, কলিন স্প্রে করে করে খেলে, ও খেলে খেলে কলিনও মানে শেষ করে ফেলেছে। তো ওটার আমি আর খোঁজ করলাম না, আমি জানি কলিন আর নেই, যেটুকুনি ছিল ওটা শেষ। তো ওর জন্য এমনি প্লেন মুছে নিচ্ছি এখন। তবে হ্যাঁ, কলিন দিয়ে মুছতে হবে। স্নানটা আমি আজকে দেরি করে করেছি, সকালে একবার স্নান করেছি, শুধু চুলটা ভেজাইনি। তো এখন একটু চুলে শ্যাম্পু করব, ওর জন্যই আর কি শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করব। তো মোটামুটি তাও আমি সব কাজ করে গুছিয়ে গাছিয়ে, কাঁচা ছিল একটু কেচেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। বিছানা চাদর ভিজিয়েছিলাম, 3টে বেডশিট ভিজিয়েছি, একটা বেডশিট কেচেছি, আর 2টো আমি আর কাচতে পারিনি, শরীরে দিচ্ছিল না।
যেটা হালকা ছিল সেটা আমি কেচে নিয়েছিলাম, আর বাকি দুটো ভেজানোই ছিল। তো ভাবলাম থাকুক, পরের দিনকে সেটা আমি যখন সকালবেলায় জল আসবে তখন ওই একদম আর্লি মর্নিং ধুয়ে দেবো, কারণ হালকাটা কেচে দিয়েছিলাম আর বাকি দুটো আর ইচ্ছে করছিল না, যে আর দেরিও হয়ে যেত, খাওয়া দাওয়া দেরি হয়ে যেত। ভাবলাম যে টাইমলি তাড়াতাড়ি সবাইকে খেতে দেবো, আমিও খাওয়া দাওয়া সেরে নেবো, কারণ ওগুলো করতে গেলে একটু বেটাইম হয়ে যেত। তো যেহেতু ভিজিয়েছি দেরি করে, মানে প্ল্যান ছিল না, তো একটা বেডশিট কাচারই প্ল্যান ছিল যেটা বেডরুমের, কিন্তু আমি ওটা যেহেতু আগে থেকে দুটো বেডশিট অলরেডি তোলা ছিল, তো সেই কারণে ওটাও আমি ভিজিয়ে দিয়েছি, তো অতগুলো কাচা সম্ভব হয়নি। তবে হ্যাঁ, টাইমলি আমার কাজগুলো তো হয়ে গেল, সে কাচা আমি পরের দিন সকালেও ধুয়ে নিতে পারবো, অসুবিধে নেই। তো আমার মোটামুটি ওই সকাল থেকে ধরো আজকে কাজ শুরু করেছি কটা থেকে, আজকে সকালে কাজ শুরু করেছিলাম 8টা থেকে। তো 8টা থেকে ওই 1টার মধ্যে আমার সব কাজ টোটাল যা যা যাবতীয় কাজ থাকে, তো জানোই কাজ তো কিছু কম না, এতগুলো ঘরে কাজ, রান্না বান্না, বাসন মাজা, প্লাস ওই যে কাচার ছিল, কাচাকুচি, তো সব মিলিয়ে ওই 1টা বেজে গেছিলো সব কাজ শেষ হতে। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। ঠাকুরকে মা ভোগে দিয়েছিল খিচুড়ি, আর এই যে এখানে পাট শাক করেছি, আর এই যে পটল পোস্ত, আর পটল পোস্তটা খুব ভালো হয়েছিল, আজকে সবাই ভালো খেয়েছে। আর ভেন্ডিটা করেছি এইরকম করে, ভেন্ডি মশলা টাইপ করেছি, শুধু মানে চাট মশলাটা দিতে ভুলে গেছি। আর এই যে ভাত রয়েছে হাঁড়িতে, তবে হাঁড়িটা আমি এখানে রেখেছিলাম ওই জায়গাটা পরিষ্কার করব বলে, না হলে টেবিলের উপর হাঁড়ি এনে নাকি রাখতে নেই। তো যাই হোক, এখন থেকে আলাদা পাত্রে ভাবছি ঢেলে নেব ভাতটা। আর এই যে তরকারিটা দেখো এখানে গ্যাসের উপরে ঢাকা দেওয়া রয়েছে, এটা পরে আমি ঢেলে নেব। সো ফ্রেন্ডস, এখন দেখো এই ঘরে বসে আছি বলে শুয়ে শুয়ে আর কি ভিডিওটা এডিট করলাম। ওই ঘরে যেহেতু ফ্যানের আওয়াজ হচ্ছে, সেই জন্য আর কি এখানে এসে মশার কামড় খেতে খেতে এডিট করতে হয় ফ্যানটা বন্ধ করে। এখন এই এডিটটা কমপ্লিট হলো, এখন যাচ্ছি একটু রেস্ট নেব, আর পাচ্ছি না, রেস্ট নিতে নিতে ভিডিও থাম্বনেলটা বানাবো, ভিডিওটাকেও আপলোডে দেবো, তারপরে তোমরা ভিডিওটা হয়তো সন্ধ্যাবেলায় পাবে। তো এই হচ্ছে ব্যাপার। ওদিকে গোপাল সবাই ঘুমোচ্ছে আর কি, গোপালকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তো এখন যাই একটু রেস্ট নিয়ে নিই। তো ভিডিওটা জানি না কতটা কি শেয়ার করতে পেরেছি, আজকের ব্লগটা কতটুকু কি হয়েছে, তো দেখতে থাকো, হয়তো সন্ধ্যাবেলায় আজকে ভিডিওটা এন্ড করব। এখন গিয়ে একটু রেস্ট নিয়ে নিই। তো এই যে একটু কথা বলতে পারলাম তোমাদের সামনে এসে, তাও এখন রেস্ট নিয়ে মানে ভিডিওটা এডিট করলাম শুয়ে শুয়ে, তো উঠে এখন একটু কথা বলছি। তো চলো, আজকে আবার শ্যাম্পু করেছি আমি, তো কেমন লাগছে আমার মুখ চোখ জানি না আমি। তো চলো, আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে।